আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। সবাইকে জানাচ্ছি সন্ধ্যার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা সবাইকে। বিদ্যাবাড়ির নতুন একটি পর্ব, সেটি সফলদের সাথে স্বপ্ন পূরণের গল্প। আজকের এই সফলদের সাথে স্বপ্ন পূরণের গল্পের ২য় পর্ব। আর এই ২য় পর্বে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সাথে রয়েছে আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় সঞ্জিত মন্ডল তুফান ভাই। আমরা কথা বলবো আজকে সঞ্জিত মন্ডল তুফান ভাই। তার লাইফের যত কথাবার্তা রয়েছে, যত গোপন কথা রয়েছে, আজকে সমস্ত কিছু আমরা আজকে আপনাদের সামনে উন্মুক্ত করে ধরবো। তার জীবনের যে সমস্ত ছোট ছোট গল্প, ছোট ছোট কথা, কাহিনী, হ্যাঁ, তার এই যে তিনি যে সফল তিনি বর্তমানে আছেন বাংলাদেশ রেলওয়েতে। তো আমরা তার পরিচয় তার মুখ থেকেই শুনবো এবং তার পরিচয় তার মুখ থেকে শোনার জন্যই তাকে আমি কথা বলার জন্য অনুরোধ করব। সঞ্জিত মন্ডল ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম স্যার, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আর শুরুতেই আমি এই মুহূর্তে আমাদের লাইভ সেশনে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আপনাদের টোটালি বিদ্যাবাড়ির সাথে আমি যতদিন যুক্ত ছিলাম, হয়তো লাইভ সেশনে অনেকে জানে যে আমি বিদ্যাবাড়ির সঙ্গে কিছুদিন যুক্ত ছিলাম। এই কারণে আমি বিদ্যাবাড়ির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আজ যুক্ত হয়েছি। আমি সর্বোচ্চ থ্যাংক মানে ইউ। আজকে আমার লাইফের মূল যে উদ্দেশ্যটা, যে আমার জীবনের ইতিহাস বা আমার সাফল্যের পিছনে কি কি অবদান আছে বা কোন কোন জায়গায় আমার অবদানটা রয়েছে, এইগুলো আজকে মূলত তুলে ধরবো। তো তার পূর্বে আপনি আমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করছেন। আমি যদি বলি, আমার নাম আপনি হচ্ছে কোথায় সঞ্জিত আছেন, মন্ডল। কি পোস্টে আছেন সেটা একটু সম্পূর্ণ বলবেন আমাদের অডিয়েন্স। আমি শুরু থেকে আমার পরিচয় একদম শুরু থেকে দেই। আমার নাম সঞ্জিত মন্ডল। আমাদের আমার নিজ জেলা হচ্ছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আমার গ্রামের নাম তালপুকুরিয়া। এবং আমি এসএসসি লেভেল থেকেই বলি নাকি, যেহেতু আপনি একদম শুরু থেকে বলছেন। জি, অবশ্যই অবশ্যই শিওর। আপনি হচ্ছে আমি আপনাকে টোটালি যদি বলি যে আসলে বর্তমানে আপনি কিসে কর্মরত আছেন, যদি এটা নিয়ে আগে ক্লিয়ার করতেন, তারপরে আমি ডিটেলস যাচ্ছি। আমি বর্তমানে আছি বাংলাদেশ রেলওয়ের টিসি গ্রেড 2 এই পদে নিযুক্ত আছি এবং আমার বর্তমান পোস্টিং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তাহলে এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, যেটা বললেন টিসি, টিকিট কালেক্টর নাকি? জি জি জি, টিসি টিকিট টিকিট কালেক্টর। ওকে, থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম সঞ্জিত মন্ডল তুফান ভাইয়ের সঙ্গে, যেখানে সঞ্জিত মন্ডল ভাই দীর্ঘদিন ধরেই জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, এটা আমরা জানি। যদি আমি তার একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যে সঞ্জিত মন্ডল ভাই আপনার এসএসসি মানে কোন স্কুলে করেছেন, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, এসএসসি, এইচএসসি এবং অনার্স, মাস্টার্স, যদি একটু আমাদের জানাতে চান আপনি, যদি বলতেন। শিওর, হ্যাঁ। আমার এসএসসি হচ্ছে আমার বাড়ির পাশেই একটা গ্রাম ধারাবাসাইল উচ্চ বিদ্যালয়। ধারাবাসাইল উচ্চ বিদ্যালয় থেকে 2010 সালে আমি এসএসসি সম্পন্ন করেছি এবং এটা ছিল কমার্স থেকে, ঠিক আছে। পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট করছি কিন্তু আবার বরিশাল বোর্ড থেকে। বরিশাল ডিগ্রি কলেজ থেকে 2012 সালে আমার এইচএসসি সম্পন্ন হয় এবং তার পরবর্তীতে ব্যবস্থাপনা সাবজেক্টে আমার অনার্স সম্পন্ন হয়। সেটি ছিল আগের যে নামটা ছিল বঙ্গবন্ধু কলেজ, এখন সরকারি গোপালগঞ্জ সরকারি কলেজ। আর ওখান থেকেই আমার মাস্টার্স সম্পন্ন হয় ব্যবস্থাপনা 2017 সালে। এই হচ্ছে আমার শিক্ষা জীবনের ইতিহাস। 2010 থেকে 2017 এসএসসি। সালে আপনি মাস্টার্স সম্পন্ন করেছেন? জি জি। আর 17 দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে আমার রেজাল্টটা পেতে পেতে 19 সালের মতো সময় চলে আসছিল আর কি। মানে সেশনটা মানে আপনার পাশের সন 17 হলেও রেজাল্ট পেয়েছেন 19 সালে। জি তো জি জি, হ্যাঁ। 19 সালের পরে আপনি জয়েন করেছেন কত সালে এই রেলওয়েতে? রেলওয়েতে আমার জব হয় মূলত 2024 সালে। 24 সালে। এটা 24 তো আমাদের গণ অভ্যুত্থান, গণ আন্দোলন চলে। হ্যাঁ? তো এই এবং কি হ্যাঁ, অভ্যুত্থানের আগে হয়েছে না পরে গণ-অভ্যুত্থান হয়েছে? পরবর্তী সময়ে কিন্তু আমার জবটা হয়, গণ-অভ্যুত্থানের পরবর্তীতে, অর্থাৎ ডিসেম্বরে আমার চাকরিটা হয়। ডিসেম্বরে চাকরি। 2024 সালের ডিসেম্বর। ওকে। তো এখানে যদি 2019 সাল থেকে যদি ধরি, তো 19 সাল থেকে 24 এর ডিসেম্বর, মানে প্রায় 24 এর শেষ পর্যায়ে, তাই না? তো জি জি যদি জি, হ্যাঁ।
মোটামুটি 20, 21, 22, 23, 24 মানে প্রায় 5টা বছর আপনি একটা গ্যাপের মধ্যে ছিলেন। যদি এই 5টা বছরের হিস্ট্রিটা যদি আমাদের বলতেন। 5টা বছরের হিস্ট্রি বলতে আসলে দেখেন, আমি সত্যি কথা বলতে ফ্রাঙ্কলি বলি, আমি হচ্ছি একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে পড়াশোনা করা কিন্তু খুব মানে নিজের পড়াশোনা বা বাইরে থেকে পড়াশোনা করা, অ্যাপ্লিকেশন করা, তারপরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়া, এই সবকিছু মিলে কিন্তু মানে হিউজ একটা খরচ বর্তমান যে বাজার মূল্য সবকিছুর। অবশ্যই, অবশ্যই। তো এই দিক থেকে আমি আমার পড়াশোনার পিছনে আমি ওইভাবে এফোর্ট দিতে পারতাম না। ঠিক আছে? তার কারণ হচ্ছে আমার ফ্যামিলি থেকে ওইভাবে কিন্তু আমাকে খুব একটা আর্থিক সাপোর্ট মানে যতটুকু দরকার এই সময়ে, মানে আমি এই বর্তমান সময়ের কথা বলছি, ততটুকু হয়তো তারপরে আমার যে বাবা বা আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বাবা সর্বোচ্চ ইয়া করছে আমার পিছনে। কখনোই তারা মানে টাকা পয়সা বা খরচা যখন যা হবে যেটা সর্বোচ্চ তারা চেষ্টা করছে। কিন্তু তারপরে আবার আমি চিন্তা করছি যে আমি পড়াশোনা করছি, এমবিএ কমপ্লিট করছি, তো এখন আহ, নিজের অন্তত খরচটা নিজে কিভাবে আমি চালাতে পারি এই চেষ্টাটা আমি করছি। যে এইটা হয় কি আমার অ্যাড করতাম আপনার এই কথাটার সঙ্গে যে আসলে মধ্যবিত্ত বলেন বা নিম্ন মধ্যবিত্ত বা আমরা যাকে দরিদ্র পরিবার বলি বা গরিব পরিবার বলি, মানে বাংলাদেশে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েরা চাকরিতে কিন্তু খুবই কম আসে। আমি যেটা মনে করি যে উচ্চবিত্ত যারা অনেক ধনী, দেখবেন যে একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, তারা কিন্তু বাইরে সেটেল হয়ে যাচ্ছে বা বাইরে চলে গেল, বিদেশে জি যাওয়ার যে প্রবণতা। কিন্তু বাংলাদেশের চাকরি প্রার্থীদের যদি আপনি মানে একটা জরিপ চালান, দেখবেন যে 90%ই কিন্তু মানে আমি বলবো যে এরা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা তার থেকেও নিম্ন বা বিশেষ নিম্নবিত্ত যেটা বললেন আপনি যেটা বললেন, তো এরকমই কিন্তু হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম প্রবলেমটা কিন্তু একটা, যে অনার্স মাস্টার্স সম্পন্ন তো করেছি, কিন্তু নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে, নিজে আর্ন করতে হবে, এই একটা টেন্ডেন্সি চলে আসে, যার ফলে কিন্তু অনেকে, বিশেষ করে ছেলেদের কথা বলি, অনেকে টিউশনি করায়, কোচিং এ ক্লাস নেন বা প্রাইভেট জব করেন। এবং আপুদের ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা হয়ে যায় যে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, বিয়ে শাদী হয়তো এখনো করে নাই, বা বিয়ে শাদী করলেও একটা টেন্ডেন্সি থাকে যে নিজে কিছু একটা করার। কিন্তু সমস্যাটা হয়ে যায় এই আর্থিক সচ্ছলতার একটা করুণ দশা কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটা বহন করে। এবং যার কারণে কিন্তু তাদের যে একটা ফ্লুয়েন্টলি তারা যে পড়বে, মানে সবকিছু সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনা করবে, তার জন্য কিন্তু ঝামেলা পোহাইতে হয়। তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে মেনটেন করেছিলেন যদি একটু বলতেন। আসলে কি দেখেন, আমার পড়াশোনার পিছনে আমার ফ্যামিলি যাদের অবদান, তো তাদের তো আমাকে নিয়ে একটা প্রত্যাশা থাকেই যে না আমার সন্তান বা আমার ছোট ভাইকে আমি পড়াশোনা করিয়েছি, বাংলাদেশের মানে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছে, তো আমার প্রতি তাদের একটা প্রত্যাশা থাকে অন্তত হলেও একটা ছোট হলেও একটা সরকারি জব যেন আমি পেতে পারি। তাহলে হয় কি যে আমি আমার বাবা মার মুখ কিছুটা হলেও উজ্জ্বল করার জন্য মানে তাদেরকে এতটুকু সন্তুষ্ট করতে পারি। এই জন্য আমি কি করছি, আমার এই পড়াশোনার পিছনে এই যে 2019 সালে সম্পন্ন হওয়ার পরে যে 24-এ চাকরি পাইছি, এই যে সময়টা, এই সময়ের মধ্যে আমি মূলত আমার অনার্স যখন চলাকালীন অর্থাৎ সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তখন থেকেই আমি জব প্রিপারেশনের যে কিছু বই টুকিটাকি এই বইগুলো কিনে কিন্তু আমি পড়াশোনা কন্টিনিউ করছি, পাশাপাশি আমার একাডেমিক পড়াশোনাটা আমি সম্পন্ন করছি। এরপরে যখন আমার একাডেমিক পড়াশোনা টোটালি শেষ হয়ে যায়, তখন আমাদের একটা গ্যাপ ছিল কি, এটা মাঝখানে আবার বলি, 2019 সালে আমার রেজাল্ট শেষ হয়েছে, কিন্তু 20 সালে কিন্তু একটা করোনা চলে আসছিল। ঠিক আছে? এবং এই করোনাকালীন সময়টা কিন্তু আমাকে আসলে আমাদের ব্যাচে যারা ছিলাম মানে ওই সেশনে আমরা যারা বের হয়েছি, আমাদের এই করোনাটা আসলে চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছিল, যার কারণে বাইরে থেকে পড়াশোনা সম্ভব হয় না। আমরা লকডাউনে ছিলাম, বাড়িতে ছিলাম দীর্ঘ 1 বছরের মতো। আমাদের কোনো একটা সার্কুলারও আসে নাই, পাশাপাশি কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি, কিন্তু আমরা এই ঝামেলাটা কিন্তু আমাদের পোহাতে হয়েছে। এই আচ্ছা, কারণে এখানে হয়তোবা তারপর অ্যাড করতাম সঞ্জীব মন্ডল ভাই, এই যে করোনাকালীন সময়ে কিন্তু পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ছিল, হ্যাঁ? তো এই আওয়ামী লীগ সরকারের বয়স বৃদ্ধি করে মানে ডেডলাইন দিয়ে আর কি, ব্যাকডেটেড দিয়ে আবেদনের সুযোগ দিয়েছিল। তো এই সুযোগটা কি আপনার কাজে লেগেছিল কিনা? না না, ওই সুযোগটা আমার কাজে লাগেনি, কারণ তখনকার হিসেবে যে 30 বছর বয়স আমার তো পার হয়েছে আরো 2 বছর আগে, মানে এখন আমার 32 হিসেবে এই 2026 সালের জুলাইয়ের 16 তারিখ আমার বয়স শেষ হবে।
ঠিক আছে, অর্থাৎ তাহলে 2024 সাল পর্যন্ত কিন্তু আমার সরকারি চাকরির বয়স ছিল। মানে ঠিক আছে, আমার তৎকালীন যে জানুয়ারি। ব্যাকডেট দেওয়া হয়েছিল এই ব্যাকডেট আপনার কোনো কাজে লাগেনি। না না না, কোনো কাজে লাগেনি। ঠিক আছে, তো তখন কি করছি, বাড়িতে পুরো একটা বছর ছিলাম বাড়িতে বসে। আপনি জানেন যে আসলে আমরা যারা ছেলে পেলে মানুষ, আমরা কিন্তু বাড়িতে বসে পড়াশোনা হয় না, বিশেষ করে ছোটবেলায় আমরা বাইরে থেকে পড়াশোনা করা অভ্যস্ত হয়েছি। আমি 2008 সালে বাড়ি ত্যাগ করছি পড়াশোনার উদ্দেশ্যে। হ্যাঁ, 2008 সালে বাড়ি ত্যাগ করছি ক্লাস 9-10-এ। অন্য জায়গায় মানে ম্যাট্রিক পাস করছি আমি বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গা থেকে, ধারাবাসাইল উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে ইন্টারমিডিয়েট করা, অনার্স, মানে টোটালি আমি বাড়ি ত্যাগ করছি 2008 সালে। এরপরে যখন পড়াশোনাটা শেষ হয়, তখন আমাকে একটা ভাই তখন বলছিল যে আসলে চাকরি পেতে হলে ঢাকার ভাত যারা না খায় তারা নাকি সহসা চাকরি পায় না। তখন আমি কি করছি, আমি যেহেতু গোপালগঞ্জে পড়াশোনা শেষ করছি, আমি একদম গোপালগঞ্জ সবকিছু ছেড়ে আমি ঢাকা চলে আসি। এবং ঢাকা চলে এসে আমি একটা বছর আমি একটা কোম্পানিতে ঢুকছিলাম, একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করছি। তো জব করার পরে আমি বেশ তখন আপনার এই যে ছোটখাটো যতগুলো সার্কুলার আসছে করোনা পরবর্তী সময়, পাতলা পাতলা মাঝে মাঝে 2-4টা সার্কুলার আসতো। তো সবগুলা সার্কুলারে আমি আবেদন করার চেষ্টা করছি এবং পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করছি। তো আমাকে আমার একটা বড় ভাই ছিল, তিনি সবসময়ের জন্য মোটিভেট করতো যে তুমি পরীক্ষা দিবা, 5টা 10টা পরীক্ষা দিলেও ফেল করলে কখনো হতাশ হবা না। কারণ প্রাথমিক অবস্থায় আমরা যখন চাকরির প্রিপারেশনটা নেই, আমাদের অস্ত্রটা অতটা ধারালো থাকে না। আমরা হয়তোবা পরীক্ষা দিব 5টা পরীক্ষার মধ্যে ভাগ্য ভালো হলে একটা পাস করলাম, যদি খুব ভালো প্রিপারেশন থাকে আবার ফেলও করতে পারি। এই কারণে যে আমি খুব বেশি হতাশ হয়ে যাব যে আমার দ্বারা কিছুই হবে না, বা আমি কি আদৌ কোনো সরকারি চাকরি পাবো কিনা। ঠিক আছে, তো এই ধরনের হতাশ হওয়া যাবে না, আমাকে একটা বড় ভাই এটা বলছিল। তো তারপরে আমি পড়াশোনাটা, আমি কিন্তু এই যে লাস্ট যে প্রাইমারি পরীক্ষা গেল, এর 2টা প্রাইমারি আগে আমি প্রাইমারি ভাইভাও দিয়েছিলাম। তখন আমার বিশেষ করে কত 45তম বিসিএস এর সময় আমার প্রস্তুতিটা মোটামুটি ভালোই ছিল। এবং ওই সময় যতগুলো আপনার এই 11 থেকে 20তম গ্রেডের কথা বলেন, যতগুলো পরীক্ষা ছিল মোটামুটি আমি 10টা পরীক্ষা দিলে 8টা পরীক্ষাতে টিকতাম। ঠিক আছে, বা 8টা মানে এরকম অলমোস্ট 7টা 8টা এরকম টিকতাম পরীক্ষাগুলা। কিন্তু ফাইনালি আমি ভাইভাতে গিয়ে একটা হোঁচট খাইতাম, আমার কখনোই চাকরি হতো না। মানে এটার পিছনে কারণ ছিল হয়তো বা আমি কোন রকমে টেনে টুনে পাস করতাম, ভাইবার জন্য একটা ডাক পাইতাম, কিন্তু চাকরির জন্য যে একটা মার্ক দরকার, ওই মার্কটা হয়তো আমি ক্যারি করতে পারতাম না। তো তারপরে আমি আবার ওই চাকরিটা ছেড়ে দিলাম। ওই চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন পড়াশোনা করছি। পড়াশোনার পরবর্তীতে কিন্তু এই যে আমি বিদ্যাবাড়িতে আজকে কথা বলছি, এই বিদ্যাবাড়িতে আমি যুক্ত হই। ঠিক আছে, তো বিদ্যাবাড়িতে যুক্ত হওয়ার খুব একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলবো রফিক স্যার। অবশ্যই, অবশ্যই। এটা এটা কিন্তু একেবারেই হাইড ছিল, এতদিন আমার মধ্যেই ছিল। এবং আজকে যারা অডিয়েন্স যারা আছে, যারা শুনছে, আমি সবার উদ্দেশ্যে বলবো যে বিদ্যাবাড়িতে যখন আমি চাকরি করছি, আমরা জানি যে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের আসি ছেলে পেলে, যারা বিশেষ করে আবেদনের খরচ, তারপরে পরীক্ষার কেন্দ্রে যাওয়া আসা, বাইরে থেকে মানে আপনার মেসের খরচ, খাওয়া দাওয়া, নিজের হাত খরচ, সবকিছু মিলিয়ে কিন্তু ভালো একটা খরচ। তো এই খরচটা বাড়ি থেকে না এনে যদি আমি চিন্তা করি যে আমি একটা প্রাইভেট জব করব, পাশাপাশি আমি চাকরির প্রস্তুতিটাও নেব, এইটা আসলে সোটা। তারপরে আমি বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হই। এবং আমার তো একটা উদ্দেশ্য ছিলই যে আমাকে অন্তত ছোট হলেও একটা সরকারি চাকরি আমাকে পেতেই হবে। তো এই টার্গেট নিয়ে যখন আমি বের হয়েছি, এবং বিদ্যাবাড়িতে চাকরি করার পরে এখানে আপনি জানেন 8 ঘন্টা 9 ঘন্টা করে ডিউটি করতে হয়। তো সেই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমি যখন আপনার আমাদের বিদ্যাবাড়িতে তো অনেকগুলা ক্লাসরুম, 10-12টা ক্লাসরুম। তো আমি কোনো কোনো প্রয়োজনে দেখা যায় একটা ক্লাসরুমে আমি যেতাম। একটা ক্লাসরুমে গেলে তখন দেখতাম, আপনাকেও আমি অনেকদিন দেখছি, হয়তো আপনি ফলো করছেন, যে আপনি ক্লাস নিচ্ছেন, আমি এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই দাঁড়িয়ে থাকার একটা কারণ হচ্ছে আমি দেখতাম যে এই যে গণিতের একটা শতকরা টপিকের আজকে ক্লাস চলতেছে, খুব মজা করে টেকনিকের সাথে এই অঙ্কটা শিখাচ্ছে। তখন আমি এই কর্নারে গিয়ে এরকম দাঁড়িয়ে থাকতাম যে আসলে বিষয়টা একটু দেখি, ভালোই তো, মজা করে শিখাচ্ছে, জিনিসটা তো খুব সহজে ক্যারি করা যায়। তো ওইভাবে আমি ওই টপিকটা হয়তো আপনি ক্লাস নিচ্ছিলেন, আমি দেখছি, এবং বাসায় গিয়ে আমি ওইটা আবার নিজে নিজে প্র্যাকটিস করছি। তো এটা হচ্ছে আমার এই যে চাকরিতে যে সময়টা গেল, কিন্তু তার এই মাধ্যমে মানে তার এই ভিতর দিয়ে আবার এই যে রুটিন মাফিক যে একটা পড়াশোনা, এটাও কিন্তু আমি আমার নিজের বাসায় চালাতে পারতাম।
আবার অনুরূপভাবে দেখা গেল পরের দিন আমি আমাদের ইংলিশে যে জাহিদ স্যার আছে, জাহিদ স্যার কিন্তু অনেক মানে শর্টকাট টেকনিক দেয়, টেকনিকে পড়ায়, বিশেষ করে যে ছন্দগুলা। তো আমি মানে ওই যেগুলো জাহিদ স্যারের যেগুলো ক্লাস, বলে বলে সেগুলো কথা শুনলে মনে হয় মেমোরিতে একটা নোট সেভ হয়ে যায় আর কি এরকম। রাইট রাইট রাইট, বিশেষ করে উনি ওই যে আপনার ইংলিশ লিটারেচার গুলা তো দারুণ ছন্দে পড়াতো, তারপরে গ্রামার সাইড গুলা এটাও পড়াতো। আমি ওরকম কর্নারে গিয়ে আমার যদি ওই অফিসে মানে ওই ক্লাসরুমে যদি 2 মিনিটের দরকার থাকতো, আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকতাম, যে 5 মিনিট দাঁড়িয়ে আমি একটু দেখি কি করে। আমি কিন্তু বিদ্যাবাড়ির স্টুডেন্ট ছিলাম না, কিন্তু স্টুডেন্ট না থাকলেও আমি এখান থেকে আমি বেনিফিটেড। ঠিক আছে, এই জায়গাটা থেকে আমি এমন কোন বিদ্যাবাড়ি এমন কোন শিক্ষক নেই যে স্যারের ক্লাস আমি ফলো করতাম না। বাসায় গেলে আজকে যদি একটা লাইভ ক্লাস হতো, ওইটা আমি বাসায় গিয়ে শুয়ে শুয়ে ওই লাইভ ক্লাসটা দেখতাম, যে আজকে স্যাররা কি কোন সিস্টেমে পড়াইছে, বা তাদের যে এই নির্দেশনাগুলো এগুলো আমি আসলে ফলো করতাম। আমি বিদ্যাবাড়িতে যখন জব করছি, এইটা আমার জীবনে বড় একটা কাজে দিয়েছে, এটা সত্যি কথা। যেমন হচ্ছে কি ওই যে যেটা বললাম, যে ওই যে টপিক ধরে ধরে যে আপনারা পড়ান, আজকে আপনার ক্লাসে আমি ঢুকলাম, আপনি একটা টপিক পড়াচ্ছেন, ওইটা আমি বাসায় প্র্যাকটিস করতাম, পরবর্তী কোনো একদিন আবার আপনার ক্লাসে ঢুকতাম ওই টপিকটা। তাহলে আমার একই সাথে চাকরিটাও করা হচ্ছে, আবার নিজের জন্য যে প্রস্তুতিটা এটাও মোটামুটি ভালোভাবেই নিতে পারছি আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমার জীবনে খুবই একটা কাজে দিয়েছে তখন। ওকে, থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ কথা শুনলাম সঞ্জিত মন্ডল তুফান ভাইয়ের সঙ্গে। তো এই সঞ্জিত মন্ডল তুফান বলেছি, আমাদের সঞ্জিত ভাইয়ের কিন্তু একটা ডাক নাম, নিক নেম রয়েছে তুফান। যদি বছরে এক একবার আসে, যখন আসে তখন সবাই ফাঁসে, এটা একটা সিনেমার ডায়লগ। যাই হোক, তো এই যে আমাদের সঞ্জিত মন্ডল তুফান ভাই, আপনার কিছু কথা বা কিছু গল্প শুনলাম আপনার কাছ থেকে। আসলে আমাদের মূলত আপনাকে নিয়ে লাইভে আসার উদ্দেশ্য এরকমই, যে আপনি মানে ওই যে অনেকে থাকে না যে ফুলের বিছানায় থেকে আসলে স্বপ্ন দেখে এক কথায়, হ্যাঁ? তো হম। আমরা জানি জীবন হচ্ছে কণ্টকাকীর্ণ, মানে কি কাঁটা ভরা জীবন। এই কাঁটা ভরা জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, হ্যাঁ? অনেক কিছুই আসে। সুখটা হচ্ছে সাময়িক মোহ। কিন্তু এই যে আপনি মাত্র যেটা বললেন যে আপনি জব করেছেন, জব করার পাশাপাশি যেখানে ২ মিনিট আপনি থাকার কথা ছিল সেখানে আরেকটু বেশি থেকে আপনি ছিলাম। দেখেছেন ক্লাসগুলো করে। এগুলো আমাদের ক্লাসগুলো যেটা হয়ে থাকে সেটা এটা মোটামুটি সবাই জানে। তারপরেও আপনি যেটা জানেন, তবুও একটু শেয়ার করে থাকি। আমরা তো টপিক ধরে ধরে পড়াই ক্লাসে। এখন কোনো একটা শিক্ষার্থীর কোনো একটা টপিকসে প্রবলেম থাকতেই পারে। কিন্তু ক্লাস করলেই যে A to Z সমস্ত প্রবলেম সলভ হবে তা কিন্তু নয়। ক্লাস করালে যেইটা আমরা যে কনসেপ্টটা বুঝাইলাম, যে টপিকস ধরে ধরে বুঝাইলাম, এইটা যদি কোনো একটা শিক্ষার্থী বাসায় আবার নিজে দেখে, তাহলে কিন্তু তার আর কোনো প্রবলেম সেখানে। ডেফিনেটলি ডেফিনেটলি, সেটাই আসলে নিজের একটা প্রচেষ্টা দরকার। হ্যাঁ, ঠিক কারণ আছে। চাকরিটা মনে করেন যে তার দরকার। হ্যাঁ? এখানে তাকে কেউ চাকরিটা বয়ে দিবে না। এবং আরেকটা না। মজার কথা হচ্ছে দেখেন, এখানে কিন্তু কেউ মানে একদম অনেকে আছে যারা একদমই টোটালি ফ্রি। ফ্রি মানে মাত্র হয়তোবা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। মাত্র হয়তোবা কমপ্লিট করেছে। হয়তো কোনো জব করছে না। জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। হয়তো ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে। যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে, কিন্তু অনেকেই এদের মধ্যে রয়েছে যারা এই সময়টাকে অবহেলায় নষ্ট করে ফেলে। মাত্র শেষ করলাম অনার্স, একটু ঘোরাফেরা করে নিই। সারা জীবন তো পড়াশোনাই করে গেছি, ঘুরবো কখন? অনার্স শেষ করলাম, এখন ঘোরাফেরা করে নিই। কিন্তু এই যে ঘুরতে যাওয়ার ফলে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডার ফলে সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে। প্লাস পাশাপাশি যদি বলা হয়ে থাকে যে লেগে থাকা, দেখুন আপনি কিন্তু 19 সালে মাস্টার্স সম্পন্ন করেছেন। আমি 17 বলছি না, 19 বলছি, হ্যাঁ? রেজাল্টটা হ্যাঁ। পেয়েছেন 19 সাল থেকে শুরু করে 20 সালে করোনা কিন্তু একটা ভালো প্রকোপ গেছে। ওই সময় কোনো সার্কুলার নাই, কোনো পরীক্ষা নাই। প্রায় ২ টা নাই, বছর। হ্যাঁ। 2টা বছর অলমোস্ট, হ্যাঁ। ২০, ২১, ২২, ২৩, ২৪ সালের শেষে এসে আপনি সফল হয়েছেন, সফলতা পেয়েছেন। কিন্তু আমাদের শিক্ষার্থীর মধ্যে এরকম অনেকেই আছেন যে স্যার একটা সার্কুলার হইছে, যেমন মনে করেন নিবন্ধনের সার্কুলার নিয়ে কথা বলি। আপনি যদিও রেলওয়েতে আছেন, বাট আমি নিবন্ধন নিয়ে কথা বলি। তো নিবন্ধনে যেটা হচ্ছে, এখনো সার্কুলার কিন্তু প্রকাশ করে নাই। বাট সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো এই সার্কুলার প্রকাশ না হওয়া পর্যন্ত অনেকে পড়ার টেবিলে আসবে না, যে সার্কুলার আগে হোক, তারপরে পড়াশোনা করব। কিন্তু সার্কুলার যদি হয়ে যায়, দেখা যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এখন এই 2 থেকে 3 মাসে সে প্রিপারেশন নিয়ে কতটুকু ভালো করতে পারবে সেটা সে ভালো জানে। কিন্তু আমার মনে হয় দীর্ঘমেয়াদী বা দীর্ঘ দিন থেকে পড়াশোনা না করলে, এই 2-3 মাসে পড়াশোনা করে তেমন কোনো কিছুই করা যাবে না, তেমন কোনো কিছুই করা সম্ভব হয় না। এটা আপনি কি বলেন?
দেখুন স্যার, একটা বিষয় হচ্ছে এই যে পড়াশোনাটা এবং পড়াশোনা করে সফলতা অর্জন করা, এটা হচ্ছে কিছুটা ক্রিকেটের টি-20 ম্যাচের মতো আমি বলবো। যেমন একটা টি-20 ম্যাচে 20 ওভার খেলা হয়, এখন যদি আপনাকে একটা পাহাড় সম টার্গেট থাকে, এই চাকরিটা অর্জন করাও কিন্তু একটা পাহাড় সম টার্গেটের মতো বর্তমান সময়ে। তো এখন আপনার 20 ওভারে 250 রান টার্গেট হলো, আপনি যদি প্রথমে 2, 4, 5 ওভার পর্যন্ত ডট বল খেলে নষ্ট করে ফেলেন, তখন কিন্তু শেষে দেখা যাচ্ছে 1 ওভারে গিয়ে আপনার মানে 6 ছক্কা মারলেও আপনি জিততে পারবেন না। ঠিক আছে? তো এই যে আমরা সার্কুলারের অপেক্ষায় থাকি যে সার্কুলার আসুক, তারপরে সার্কুলার পরে যে ইয়াটা থাকবে, আপনার সিলেবাসটা থাকবে, এইটা দেখে দেখে আমরা পড়বো, বা এটা আসলে আমি এই যে যারা এই চিন্তাগুলা করে বা যদি কেউ করে থাকে, আমি তাদের পক্ষে নয়, বিপক্ষে। কেননা তখন আপনার ওই যে শেষে 6 বলে 6 ছক্কা মারার মতো পরিস্থিতি তৈরি হবে, তারপরে আপনি সফলতা ধরতে পারবেন না। এই জন্য আমাদের প্রথম থেকেই আমাদের যদি লক্ষ্য থাকে যে একটা নিবন্ধন বলেন বা রেলওয়ে বলেন অথবা যে কোনো খাদ্য অধিদপ্তর বলেন বা প্রাইমারি বলেন, সেক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য রেখে মানে যে কোনো একটা চাকরিকে টার্গেট করে আমাদের সেইভাবে শুরু থেকেই অন্তত আগানো উচিত। এবং ওই সিঙ্গেল রানও যদি নিয়ে রাখি যে চাকরি আসলো, সার্কুলার দেওয়ার পরে আমাদের কিন্তু পড়াশোনার একটা স্পিড বাড়ে, যে দেখা যাচ্ছে যে এই 2 মাস পরে পরীক্ষা, এখন আমাদের প্রতিনিয়ত 5 ঘন্টা পড়তে হবে। সেক্ষেত্রে আজকে থেকে আপনি 1 ঘন্টা পড়েন, 1.5 ঘন্টা পড়েন, তো এইটা যদি আমরা পড়ে থাকি তাহলে ওই যে শেষে আমাদের কিছুটা হলেও চাপ কমবে, এবং রিভিশন দেওয়ার একটা পর্যাপ্ত সময় তখন থাকে, কিছুটা মডেল টেস্টও দিতে পারি আমাদের নিজেদেরকে যাচাই করার জন্য। ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা বলেছেন আপনি। মানে এটা এতটা ইম্পর্টেন্ট কথা, আমি জানি না যে আসলে সবাই এই কথাটার ভ্যালুটা বুঝবে কিনা। এই কারণে বললাম যে আসলে প্রতিদিন মানে কিছু না কিছু পড়া, কিছু সময় ব্যয় করা, প্রতিদিন কিছু না কিছু পড়া, কিছু সময় ব্যয় করা। মনে করেন যে শিক্ষার্থী আছে এমন অনেকেই, মানে শিক্ষার্থী বলছি জব ক্যান্ডিডেট প্রার্থীদেরকেই নির্দিষ্ট করে বলছি মূলত। অনেকে আছেন যারা নিজেদের কাজে ব্যস্ত থাকেন, হয়তো টিউশনি করান, হয়তো বা কোনো প্রাইভেট জব করেন, হয়তো দিন শেষে এসে টায়ার্ড হয়ে যান বাসায় এসে। বাট এই টায়ার্ডনেস নিয়েও যদি কোনো একজন প্রার্থী 1 ঘন্টা বা 2 ঘন্টা বই দেখে, অথবা আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার ফোনে হাতে ফোন আছে, এখন অনলাইন পিডিএফ পাওয়া যায় অনেক বইয়ে, তাই না? এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু এগিয়ে থাকবেন। একদমই না দেখার থেকে আপনি যদি প্রতিদিন অন্তত পক্ষে কিছু পড়েন, 1 ঘন্টা বা 2 ঘন্টাও পড়েন, তবুও এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। সঞ্জিত মন্ডল ভাই, আপনার অবশ্যই। জন্য একটা কোশ্চিন রয়েছে, আমাদের মুদ্রাজ হাসান ভাই আপনাকে একটা কোশ্চিন করেছে, আপনাকে মেনশন করেই, মূলত উনি মেনশন করেনি, বাট কোশ্চিনটা আপনার উদ্দেশ্যেই, যে আপনার পড়ালেখার সময় কিভাবে পেতেন, আপনার দৈনন্দিন রুটিন কিভাবে মেনটেন করতেন, এটা একটু যদি বলবেন। আচ্ছা দেখুন, আমি এই কথাটা হয়তো যে ভাইয়া প্রশ্নটা করছে হয়তো আমার এর আগের সময়টা, মানে আগে যে কথাটা আমি বলছি হয়তো উনি শুনে নাই, যদি নাও শুনে থাকেন আমি নতুন করে আবার বলছি যে আমি জব করতাম, আমার জবের টাইম ছিল সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। দেখেন যে সকাল 11টা মানে কি, 11টা অফিসে গেলে আমার মোটামুটি আরো 1 ঘন্টা আগে আমার নিজেকে প্রস্তুতি নিতে হয় অফিসের জন্য। গোসল, খাওয়া দাওয়া, হ্যাঁ, রেডি সবকিছু মিলে দেখা যাচ্ছে আমি 10টায় বাসা থেকে বের হতাম, আবার 9টায় অফিস শেষ মানে আবার রাত্রে 10টায় বাসায় গিয়ে পৌঁছতাম। এই যে লম্বা সময়টা, এই লম্বা সময়টা আমার চলে গেছে ওই চাকরির পিছনে। তারপরে যে আমি এই প্রস্তুতিটা নিয়েছি, এটা মূলত ওই যে বললাম যে বিদ্যাবাড়ির যে ক্লাসগুলো আমি দেখতাম, ক্লাসটা যখন দেখতাম যে স্যার এই জিনিসটা পড়াচ্ছে, তাছাড়া আমার তো আগে কিছুটা পড়া ছিল, নিজের প্রচেষ্টাটাই আসলে আসল। তারপরে আপনি যে ক্লাসটা করাতেন, আরেকটা বিষয় আপনি ইয়া করবেন, ওই আমাদের যে শিক্ষার্থীদের আমরা যে ক্লাস রুটিন গুলা দেই, হ্যাঁ, প্রতিদিনের যে দৈনন্দিন রুটিন, আমাদের যে গ্রুপ ছিল এই গ্রুপে তো আমি ছিলাম, ওই রুটিনটায় যে টপিক গুলা উল্লেখ থাকতো, আমি সত্যি কথা বলতে প্রতিদিন ওই টপিক ধরে ধরেই পড়তাম, আমার নিজের নতুন করে রুটিন করা লাগতো না। কারণ আমি কষ্ট করে আবার রুটিন তৈরি করব, ততক্ষণে আমি ওই টপিকের একটা কিছু করি, আমি এটা চিন্তা করতাম। কারণ রুটিন যেহেতু বিদ্যাবাড়ির তৈরি করা আছে এবং আমার গ্রুপে অলরেডি চলে আসছে, আমি ওই টপিক ধরে হয়তোবা একদিনে তো সমস্ত সাবজেক্ট পড়া পসিবল না। ঠিক আছে, যে আজকে আমি সুন্দর একটা বিষয় ক্লাসে আমি দেখে আসছিলাম যে এটা আজকে গণিত আলোচনা করছে, আমি আজকে গণিত আর সাধারণ জ্ঞান পড়ছি, আবার অন্যদিন দেখা যায় ইংরেজি এবং বাংলাটা পড়ছি, বা কোনোদিন জব সলিউশনের 2018 সালের সমস্ত প্রশ্ন একদিনে শেষ করে ফেলছি, যত কষ্ট হোক এরকম টার্গেট করে পড়ছি। যে আরেকটা বিষয় এই যে একটু আমি বাড়তি বলে রাখি যে 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে প্রশ্নের যে প্যাটার্ন, এগুলো বেসিক্যালি এমসিকিউ হয়।
এবং এই এমসিকিউর মধ্যে দেখবেন আপনি 60% প্রশ্ন কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে আসে, রিপিট হয়ে থাকে, বিভিন্ন বিগত সালের প্রশ্ন থেকে রিপিট প্রিভিয়াস কোশ্চেন থেকে রিপিট হয়। এই জন্য আমি প্রতিদিন নিয়ম করে হলেও অন্তত জব সলিউশন বইয়ের অন্তত এক এক দিন এক একটা সাল ধরতাম। দেখা যাচ্ছে একদিনে পুরো সালটা যদি সম্পূর্ণ নাও করতে পারতাম, যে 2020 সালে অনেকগুলা পরীক্ষা হয়েছে, একদিনে সম্ভব না, 3 দিন লাগবে, অসুবিধা নেই, আমি ওইটা ওই সাল ওয়াইজ প্রতিদিন ঘুমানোর আগে অন্তত জব সলিউশন থেকে কিছু প্রিভিয়াস প্রশ্ন পড়তাম। তারপরে বিসিএস এর কিছু যে প্রিভিয়াস কোশ্চেন, বিশেষ করে 35 থেকে এখন তো এই যে 50তম হয়ে গেল, এই পর্যন্ত একজন চাকরি প্রত্যাশীর অবশ্যই বিসিএস এর প্রশ্ন খুঁটিনাটি ব্যাখ্যা সহ সবগুলো পড়া উচিত। তাহলে প্রস্তুতিটা আমি আশা করি অনেকটাই প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এর সঙ্গে আপনার সঙ্গে একটু অ্যাড করে যদি বলি, মুদ্রাস হাসান ভাইয়ের যে কথাটা, যে দৈনন্দিন রুটিনটা মূলত আসলে এটা আপনার উপর নির্ভর করে। আপনি কোন সময় ব্যস্ত থাকছেন, কোন সময় ফ্রি থাকছেন, এটা আপনি নিজেকে একটু মেইনটেইন করে যদি ওই সময়টা শিডিউলটা আপনার করতে পারেন, এটা বেটার হয়। কারণ এখানে আমি কিভাবে পড়েছি, আমার ফ্রি টাইমটা কখন। আমি একটু বলি, হ্যাঁ রবি স্যার, আসলে কি রুটিনের ক্ষেত্রে আমার রুটিন কিন্তু আপনার পছন্দ নাও হতে পারে, ঠিক আছে? আর খুবই পড়াশোনা স্বাভাবিক। কিন্তু পড়াশোনার একটা সময় আছে। দেখা যাচ্ছে আমি সারাদিন বাইরে থেকে কাজ টাজ করে এসে মোটামুটি বিকেলে বসলে আমার তখন আমার জব সলিউশনটা পড়তে ভালো লাগছে বা বাংলাটা পড়তে ইচ্ছা করতেছে, কিন্তু আমার আমার ব্যক্তিগত রুটিনে আমি বাংলা লিখছি, কিন্তু আপনি তখন মনে হচ্ছে যে না, এখন একটু কানে হেডফোন দিয়ে আমি একটু কিছু সময় গণিত কষি। সুতরাং এখানে আমার রুটিনের সাথে কিন্তু আপনার রুটিনটা মিললো না, ঠিক আছে? এটা এই খুবই জন্য স্বাভাবিক। হ্যাঁ, তবে প্রতিদিন চাকরির জন্য যে আপনার বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে আপনার যে রুটিনটা করা থাকবে, হয়তো ওই রুটিন ওয়াইজ না পড়লেও আপনি র্যান্ডমলি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা উচিত। কাজ করতে উচিত। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে সকালে গণিত করতে এখন ভালো লাগতেছে না, আমার রুটিনে গণিত সকালে লেখা, ইংরেজিটা বিকেলে, বাট আমি ওইটা চাইলে সকালেটা বিকেলে পড়তে পারি, বিকেলেটা সকালে পড়তে পারি, এই আর কি। আর আপনি যখনই তারপরে পড়েন আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। আরো জানেন, আমি কি বলবো, বোকা মানুষের মতো কথা বলি, আমি আরো কত ভাবে রুটিন করতাম। দেখা যাচ্ছে একটা বাংলা বইয়ে দেখতাম যে টোটাল পৃষ্ঠা সংখ্যা 500, সাপোজ, হ্যাঁ, আমি টার্গেট করতাম এই বাংলা বইটা আমি 30 দিনের মধ্যে শেষ করবো একবার। তো ওই 500 পৃষ্ঠারে আমি সরাসরি 30 দিয়ে ভাগ করছি, বুঝছেন কিন্তু কথাটা? 500 পৃষ্ঠারে 30 দিয়ে ভাগ করার পরে প্রতিদিন কত পৃষ্ঠা পড়ে, ওই কয় পৃষ্ঠা আমি পড়া বাদ দিয়ে রাখা দিতাম ওইখানে, পরের দিন আবার নতুন করে। অর্থাৎ আমার টার্গেট যে এই বইটা আমি 30 দিনে শেষ করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমার যে টপিকের যেখানে গিয়ে স্টপ হওয়া লাগতো আমি সেখানে স্টপ হয়ে যেতাম, পরের দিন আবার সেখান থেকে শুরু করতাম। আমি এরকম রুটিন করছি। রুটিন এটা তো কিন্তু দারুণ টেকনিক। হ্যাঁ, আমাদের কাছে আপনার সঙ্গে একটু অ্যাড করি এই কথাটার সঙ্গে। আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছেন, তো অনেকেরই এটা শুনি, মানে আসলে ক্লাস যেহেতু বিদ্যাবাড়িতে নিই, তো এই বিদ্যাবাড়িতে ক্লাস নেওয়ার সুবাদে ক্লাসে শিক্ষার্থীরা অনেক কথা বলে। তো অনেকে বলে স্যার কোন বই কিনবো, বইয়ের কথাও বলে। তো আবার দেখবে আমি যখন জিজ্ঞাসা করি আপনার কাছে কি বই আছে, তো ম্যাক্সিমামই আমি দেখতে পাই যে সবার কাছে পূর্ণাঙ্গ বই আছে, যার কাছে যে বইটা আছে এই বইটা পড়লেই তার হবে, তার নতুন করে বই কেনার আর প্রয়োজনই হবে না। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বইটা কবে কিনছেন, স্যার আমি তো 2-3 বছর আগে কিনছি। তো 2-3 বছর আগে কিনছেন, বইটা কয়বার শেষ করেছেন? দেখি এই পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কতবার শেষ করেছেন? এই যে আমাদের অডিয়েন্স যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আচ্ছা বলেন দেখি, আপনাদের কাছে যত বই আছে চাকরি প্রার্থী হিসেবে, পরীক্ষা দিবেন তাই কিনেছিলেন সেই বইগুলো পড়ার জন্য, মানে যে কোনো বই, বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বা সাধারণ জ্ঞান বলেন, একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কতবার রিভিশন করেছেন? অন্যান্য বই না কিনে একটা বই আপনি কতবার শেষ করেছেন? এটা কিন্তু খুবই কম শিক্ষার্থী করে থাকে। শহীদুল ভাই কি বলেন আপনি? এটা একটা গুড পয়েন্ট। আমরা হয় কি অনেক সময় দেখা যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর একটা সার্কুলার দিল, হুট করে মার্কেটে একটা বই বের করছে, চটি একটা বই, পাতলা বই বের করছে, খাদ্য অধিদপ্তর নিয়োগ গাইড। আমরা কিছু মানুষ আছি ওই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে হুট করে ওই মার্কেট থেকে বইটা কিনে নিয়ে আসি। আবার আপনার রেলওয়ে নিয়োগ গাইড দিল, মানে সার্কুলার দিল, একটা রেলওয়ে নিয়োগ গাইড কিনে নিয়ে আসি। এবং এই যে গাইড গুলা বাজারে বের করে খুব অল্প সময়ের জন্য, মানে অল্প সময়ের ভিতরে কিন্তু বইটা তারা কমপ্লিট করে মার্কেটে ছেড়ে দেয়। এখানে কিছুটা ভুলেরও সম্ভাবনা থাকে। আবার জিনিস কিন্তু ঘুরে ফিরে একই। আপনি 50টা বই, টেবিল ভর্তি গাদা গাদা বই রেডি করে প্রত্যেকটা বই এক একবার না ছাড়িয়ে যদি সাবজেক্ট ওয়াইজ 4টা বই, আমি মনে করি 4টা বা 5টা বই আনার একটা চাকরি পাওয়ার জন্য। তো এই হ্যাঁ, 4টা 5টা বই
ওই এক একবার মানে 50টা বই এক একবার করে 50 বার নাসারি, মানে একটা বই যদি 50 বার সারাতে পারে কেউ, তাহলে মনে হয় ওই বইয়ের কোনো প্রশ্ন তার বাদ থাকবে না যে আমি পারি না। কি বলেন আমার আপনি? মনে হয় আপনার সঙ্গে যদি অ্যাড করি একটু, যে কোনো একটা বই মানে ম্যাথের কথা বলি, আমি যেহেতু ম্যাথ পড়াই, অনেকে তো ম্যাথ নিয়ে জিজ্ঞাসা করে স্যার ম্যাথ কঠিন লাগে। তো একটা ম্যাথের বই সেটা মনে হয় আপনি ম্যাথ করেছেন, এবং আমি আপনাকে যতটুকু দেখেছি, হ্যাঁ, যে একটা দুর্বলতা আপনার ছিল ম্যাথের প্রতি, একটা উইকনেস। তো যাই হোক, এটা সবারই থাকে কম বেশি। তো না না, এখানে ম্যাথ এবং হচ্ছে আপনার ইংরেজি সাবজেক্ট তো চাকরি পাওয়ার ক্ষেত্রে ম্যাথ এবং ইংরেজি দুইটা সাবজেক্টেই বেশি কঠিন। হয়তো আমরা সবাই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না, কেউ কারো কাছে ম্যাথ কঠিন মনে হয়, আবার কারো কাছে ইংরেজি কঠিন মনে হয়, আবার এই দুইটাও উভয়ের কাছে মানে কারো কারো কাছে উভয়টাই কঠিন মনে হয়। কিন্তু আমার তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টকেই কিন্তু সমানভাবে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ আমি ম্যাথে 15টা আসলো, 15টা মিলাই দিলাম, ইংরেজি 20টা আসলো, 20টা মিলাই দিলাম, 15 20 35 হয়ে গেল, ধরে নেন 70 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে। কিন্তু সাধারণ জ্ঞানে গিয়ে আমি ধরা খাইলাম, সাধারণ জ্ঞান 15টা আসছে, আমি 10টা বেশি পারি নাই, বাংলা 20টা আসছে, আমি 15টা বেশি পারি নাই, তখন এইখানে কিন্তু আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই জন্য দুর্বলতা যে সাবজেক্টে থাকবে সেটা সময় আমি বেশি দিব, ওকে ফাইন, কিন্তু তার মানে এই না যে সহজ সাবজেক্ট গুলো একেবারেই ইগনোর করবো বা স্কিপ করে চলবো। সবগুলো সাবজেক্টকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং আমি যেহেতু রেলওয়েতে আছি, একজন রেলওয়ে আহ, সদস্য হিসাবে আমি বলি যে রেলওয়ে যে পদগুলা থাকে, বেসিক্যালি রেলওয়ে কিন্তু রফিক স্যার হিউজ পদ আছে, অনেক পদের সার্কুলার আসে। ইভেন যারা এই মুহূর্তে লাইভটা দেখছে তাদের উদ্দেশ্যে বলি, আগামী 1 মাসের মধ্যে আমি গতকালকে কথা বলছি, রেলওয়ে অধিদপ্তরে আমার এক ভাই আছে, তার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে, আগামী 1 মাসের ভিতরে 2টা সার্কুলার আসতে যাচ্ছে। সেটা হচ্ছে সহকারী স্টেশন মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার। ঠিক আছে, এই 2টা পদে সার্কুলার আসবে। এবং এই রেলওয়ের বেশিরভাগ পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয় এবং সরাসরি এমসিকিউর পরে ভাইভা হয়। ঠিক আছে, এবং এই এমসিকিউ পরীক্ষাটা হয় মাত্র 70 মার্কের। তো এই 70 মার্কের পরীক্ষা দিয়ে যে আপনি ভাইভাটা দিলে সরাসরি একটা চাকরিতে ইনভলভ হতে পারেন। এই ক্ষেত্রে যে এই 70 মার্কের ক্ষেত্রে আমি যেটা বললাম যে বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, এই 4টা মানে সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ে আপনি যদি মোটামুটি সমানভাবে সময় দিয়ে যদি আগাতে পারেন এবং ভালো মার্ক ক্যারি করতে পারেন, সেক্ষেত্রে চাকরি পাওয়াটা মোটামুটি অনেকটাই এগিয়ে থাকবেন সবার থেকে। এখন অনেকেরই প্রশ্ন হবে, আপনি যেটা বললেন যে সার্কুলার একটা আসতে পারে রেলওয়েতে, সম্ভাব্য সার্কুলার অথবা আগামী মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো হ্যাঁ, এখন এই যে উপর ভিত্তি করে অনেকেই হয়তো জানতে চাইবে স্যার কি কি পড়তে পারি আমরা, তাই তো? তো আসলে এই যে পড়াশোনার বিষয় যদি বলা হয়, যে আসলে ভিন্ন ভিন্ন চাকরির ক্ষেত্রে, রেলওয়ে চাকরি হোক বা আপনি মনে করেন অন্য মন্ত্রণালয় ধরেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেন, পানি সম্পদ বলেন, আপনি খাদ্য দপ্তর বলেন, যে সমাজ সেবা অধিদপ্তর আছে। মনে হয় বিভিন্ন পরীক্ষা তো আপনি অনেক দিয়েছেন। ভিন্ন ভিন্ন পরীক্ষা কি মানে পড়ার ক্যাটাগরি কি ভিন্ন হয়ে থাকে? না, আমি বলবো যে 11 থেকে 20তম গ্রেডে যে চাকরিগুলো হয়, মানে যে চাকরির পরীক্ষাগুলো হয়, সাধারণত এখানে বেশিরভাগ পরীক্ষা 70 মার্কের এমসিকিউ হয়। কোন কোন অধিদপ্তর বা মন্ত্রণালয় আপনার 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা নেয়। ঠিক আছে, কিন্তু এই 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোর প্রশ্নের ধাঁচ আমরা যদি বলি, মানে একেবারে কঠিনও না, আবার একদম সহজও না, মোটামুটি মিডল মিডল লেভেলের একটা প্রশ্ন আসে। বেসিক থেকে ঠিক আছে, জেনে এই ক্ষেত্রে আস্তে আস্তে দক্ষ হইতে হবে, তাছাড়া পরীক্ষার হলে গিয়ে কান্না করতে হবে। না না, আবার হচ্ছে কি ব্যাপার, অনেক বেশি সহজ প্রশ্ন হইলে তখন সর্বোচ্চ নম্বর না পাইলে আপনি শুরুতেই ছিটকে যাবেন, কারণ সহজ হলে তো সাধারণত সবার কাছেই সহজ থাকে। এমন অনেক পরীক্ষা আছে যে প্রশ্নপত্র অনেক সহজ করেছে, 70 পরীক্ষা হয়েছে, 68 পেয়েও সে উত্তীর্ণ হয় নাই। চাকরি হয় না, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যেটা বললাম যে সহজ যখন হয় তখন তো সেটা সবার কাছেই সহজ লাগে। এক্স্যাক্টলি তাই। তো আমি যদি আপনাকে এক কথা বলি যে আপনার অনেক কথা, আমরা গল্প অনেক শুনলাম আপনার। তো আসলে এখন যদি আমি আমার অডিয়েন্স যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি বলা যায়, আসলে তারা এখন এট দিস মোমেন্টে যেহেতু বর্তমান সময়ে সার্কুলার শুরু হইছে, মোটামুটি ভালো একটা সার্কুলার আসা শুরু হইছে। এখন যদি জি জি, দেখা যায় যে অনেক বর্তমানে আপনার হয়েছে, প্রায় 2000-এর কাছাকাছি 2000 জনবলের সার্কুলার চলমান রয়েছে বর্তমানে।
সার্কুলার চলমান রয়েছে, প্লাস আগামীতে সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি বলা হয় খুবই আলোচিত একটা বিষয় এনটিআরসি সার্কুলারটা আসতে পারে অতি শীঘ্রই। এরপরে আপনি রেলওয়ের কথা বললেন, হ্যাঁ, সার্কুলার থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যারা প্রিপারেশন নিতে লেট করবে বা হয়তোবা সেভাবে গুরুত্ব দিবে না, তারা কিন্তু ওই থাকতে হবে। গত বছর দেখা যাচ্ছে কোনো একটা বন্ধু, কোনো একটা পরিচিত জন সেও বেকার ছিল, তিনিও বেকার ছিল, আজ হয়তোবা তার জব হয়ে গিয়েছে। কি বলেন সঞ্জিত ভাই? আপনি সম্ভবত মিউট হয়ে আছেন, একটু আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, শোনা যাচ্ছে? জি জি, শিওর, বলেন। আপনার কথাটা আরেকবার কাইন্ডলি বলবেন, আমি আসলে শুনতে পাইনি। আচ্ছা, এই যে বর্তমানে যারা চাকরি প্রার্থী রয়েছে, হ্যাঁ, তারা আসলে কোন কেন্দ্রিক পড়াশোনা করবে? অনেকে বলে না স্যার আমি নিবন্ধনের প্রিপারেশন নিব, নাকি আমি প্রাইমারি প্রিপারেশন নিব, নাকি 11 থেকে 20 গ্রেডের প্রিপারেশন নিব, আবার 11 থেকে 20 গ্রেডের মধ্যে আমি কি রেলওয়ের প্রিপারেশন নিব, নাকি খাদ্য অধিদপ্তর প্রিপারেশন নিব, নাকি অন্য কোনো মন্ত্রণালয়ের প্রিপারেশন নিব। এটা নিয়ে যদি একটা সার্বিক সবার উদ্দেশ্যে। আমি 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 হ্যাঁ, আপনার প্রশ্নটা একটা যৌক্তিক প্রশ্ন। এটা শুধু আপনার একার প্রশ্ন না, এটা বর্তমানে হাজারো শিক্ষার্থীর প্রশ্ন, হাজারো চাকরি প্রত্যাশীর প্রশ্ন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কি, যে আমাদের চাকরির ক্ষেত্রে বেশ কয়েকটা মানে ক্যাটাগরি আছে। যেমন কেউ বিসিএস কে ফোকাস করে, কেউ ব্যাংকে ফোকাস করে, আবার অনেকে আছে প্রাইমারিটাকে ফোকাস করে আগায়। কিন্তু এই যে সার্কুলার গুলো আপনি দেখবেন যে ব্যাংকে কিন্তু বছরে একবারই সার্কুলার আসে, 2022 সাল ভিত্তিক, 23 সাল ভিত্তিক, 24 সাল ভিত্তিক, এইভাবে। আবার বিসিএস এর সার্কুলারটাও কিন্তু আপনার ওই এক এক বছরে বেসিক্যালি এক একটাই আসে। প্রাইমারি সার্কুলারটাও এমন। আর এই যে নিবন্ধনের সার্কুলার কিন্তু লাস্ট এই যে 2.5 বছর হয়ে গেছে কোনো সার্কুলার আসে নাই। তবে সামনে খুব বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে, এটা আমাদের সবার জন্য একটা সুখবর। এখন আমি যেটা বলবো, তবে 11 থেকে 20তম গ্রেডের যে অধিদপ্তর বা মন্ত্রণালয়গুলো রয়েছে, এখানে কিন্তু আপনার 12 মাস সার্কুলার চলমান থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেমন বলেন, বললে ভুল হবে না, প্রতি সপ্তাহে তো আসে, প্রতিদিনই প্রায় আসে কোনো না কোনো। হ্যাঁ, এখানে যদি আমি বলি যে সমাজ সেবা অধিদপ্তর বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, ভূমি অধিদপ্তর বলেন, ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, রেলওয়ে অধিদপ্তর আছে, তো এরকম তো অজস্র অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে। এই যে এখানে কিন্তু সার্কুলার একটার পর একটা হতেই থাকে। তারপরে আমি যদি আবারও বলি যে বিভিন্ন জেলায় ডিসি অফিসে নিয়োগ দেওয়া হয়, সিভিল সার্জন অফিসে নিয়োগ দেওয়া হয়, এই সবগুলাই তো আপনার 11 থেকে 20তম গ্রেডের এর মধ্যেই আওতাভুক্ত। তো এই চাকরিগুলা এখন আমার মতো যদি কেউ চিন্তা করে যে বেকার থাকবো না, আমার অন্তত ছোট বড় মাঝারি যা হোক একটা চাকরি আমার দরকার, তো এরকম অনেকেই আছে যে আমি কিভাবে একটা চাকরি খুব দ্রুত পেতে পারি বা কিভাবে পাওয়া সম্ভব, কিভাবে প্রস্তুতি নিতে পারি, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, মোট কথা হচ্ছে সময় নষ্ট করা যাবে না, এক নাম্বার। 2 হচ্ছে যখন যে সার্কুলারটাই আসবে সেটা যদি 2টা সংখ্যক পদেও হয়ে থাকে, যে এই অধিদপ্তরে 2 জন লোক নেওয়া হবে অফিস সহকারী পদে, আপনি সবটাই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, সবগুলো নিয়ে মোটামুটি আবেদন করার। একটা কমেন্ট করতে চাই আপনার এই প্রশ্নের বিপরীত, মানে এই কথার বিপরীতে। একজন কমেন্ট করেছিলেন যে আমি 16 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিতে চাই, সর্বোচ্চ কত পদসংখ্যা থেকে আবেদন করলে ভালো হবে, মানে কতগুলো পদ থাকলে আবেদন করতে পারবো আমি, মানে কোনটা ভালো হবে আর কি, এটা জানতে চেয়েছি। এখানে আমরা কিন্তু ওই যে বলি যে মেগা সার্কুলার, হ্যাঁ, মেগা সার্কুলার বলতে কি বোঝায়, যখন কোন একটা পদে অনেক বড় সংখ্যক জনবল নিয়োগ করা হবে সেটাকেই তো আমরা মেগা সার্কুলার বলি। এবং এইটা আপনি দেখবেন এই যে বেশ কত 1 বছর 1.5 বছর আগে যে ইউনিয়ন সমাজকর্মী পদে যে একটা সার্কুলার ছিল, এই সার্কুলারে কিন্তু বহু সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছে এবং এই চাকরিটার জন্য মোটামুটি অনেকে এই পরীক্ষার জন্য মুখিয়ে আছে। আর যেসব জায়গা সাধারণত 1 জন 2 জন বা 5 জন লোক নিয়োগ দেয়া থাকে, মানে এরকম যে সার্কুলার গুলো আসে যে 5 জন লোক নিবে বা 2 জন লোক নিবে, সেইখানে কিন্তু আমি অন্তত বলতে পারি যে অনেকেই স্কিপ করে, যে দূর 200 টাকা খরচ করে একজন লোক নেবে, হবে নাকি, আমি কি টিকতে পারবো এই 5 জনের মধ্যে। আবার কারো কারো ভিতরে একটা ধারণা থাকে যে অভ্যন্তরীণ ভাবে এগুলা নিজেদের ভিতরে নিয়ে নিবে, মাস্টার হলে কতজন চাকরি করতেছে তাদের মধ্যে হয়তো বা নিয়ে নিবে, থাক এগুলা করবো না। আসলে এই যে অল্প সংখ্যক যে লোকটার জন্য সার্কুলার থাকে 1 জন 2 জন 5 জন,
এই জায়গায় আনুপাতিক হারে আবেদন সংখ্যা কম পড়ে, এবং আবেদন যতগুলো পড়ে, যখন পরীক্ষাটা আপনার 2 মাস বা 6 মাস পরে যদি অনুষ্ঠিত হয়, তখন কিন্তু যতগুলো আবেদন করছে তার থেকে আরো কম যায়। কারণ ওই সময়ের মধ্যে অনেকে পরীক্ষায় অ্যাটেন্ড করে না, তার কারণ তখন মনে পড়ে যে দূর এটা দিয়ে ওই যে 2 জন নাই, ওই সার্কুলার আবেদন করছি, থাক যাবো না। তার হয়তো ওই সময় বিভিন্ন ব্যক্তিগত কাজ থাকতে পারে, অথবা হাতে টাকা পয়সা না থাকতে পারে, কারণ চাকরির পরীক্ষাগুলো বেশিরভাগ তো ঢাকাতে অনুষ্ঠিত হয়। এই জন্য আমরা দূর দূরান্তে বসে যারা আবেদন করি পরীক্ষাগুলোর জন্য, ঢাকায় আসা যাওয়া একটা ব্যয়বহুল, এই বিষয়টাও অনেক সময় নজরে রাখে। তখন এইখানে প্রতিযোগিতাটা একেবারেই কম হয়। তারপরে তাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো যে এই যে 2 জন 5 জন নিয়োগ বা 10 জন 20 জন, মানে মোটামুটি 100 কাছাকাছি এরকম যদি থাকে, এখন বর্তমানে সরকার যে প্রজ্ঞাপনটা অনেক আগেই জারি করা ছিল, এটা আমাদের সবার জন্য একটা আশীর্বাদ যে অনেকে দেখা যাচ্ছে কি চাকরিতে যোগদান করে না। আমি আমার 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 কথাটা বলি, আমার এই যে চাকরিটা, এইখানে কিন্তু 133 জনের একটা সার্কুলার ছিল। 133 জনের সার্কুলারে 133 জন যখন চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছে বা রেজাল্ট হয়েছে, তারপরে এই জায়গাটায় অনেকে যোগদান করে নাই, মোটামুটি 23 জনের মতো যোগদান করে নাই। তারপরে অপেক্ষমান তালিকা থেকে 23 জনের আবার একটা রেজাল্ট আসলো। ওই 23 জনের থেকে কিন্তু পরবর্তীতে আবার 4 জন বেরিয়ে গেছে, তৃতীয়বারে আবার একটা প্যানেল দিল 4 জনা। তো এখন এই যে 11 থেকে 20তম গ্রেডের এই চাকরিগুলোর একটা বাড়তি সুবিধা আমি বলি, সেটি হচ্ছে যে এই যে একটা প্যানেল সুযোগ থাকে, অর্থাৎ আপনি যদি 5টা চাকরির পরীক্ষায় ভাইবা দিতে পারেন, আপনার প্রথম মেরিট লিস্টে ওই 5টা ভাইবার একটাতেও চাকরি হয় নাই, কিন্তু 5টা ভাইবা আপনার জমা থাকা মানে কি ওই 5টার একটা দুটো প্যানেল অবশ্যই আসবে, আপনি ওই প্যানেল পর্যন্ত কিন্তু মোটামুটি আশাবাদী বা আশা করতে পারেন যে আমার চাকরি হতে পারে। একদম হতাশ হয়ে আশা থাকে, হয়তো আসতেও আসতে পারে। হ্যাঁ, আর অনেকে আছে যে যারা চাকরির পরীক্ষার ক্ষেত্রে ঢাকায় আসার প্রতি অনীহা রয়েছে। তবে আমি মনে করি আমার পার্সোনাল দিক থেকে ঢাকায় হওয়ার সুবিধাও রয়েছে, আবার নির্দিষ্ট এলাকায় বা বিভাগীয় শহরে বা জেলা শহরে এর অসুবিধাও রয়েছে। ঢাকায় সুবিধা হচ্ছে যে মানে ঢাকা কেন্দ্রিক ম্যাক্সিমাম পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আর ঢাকার বাইরে পরীক্ষা হইলে আপনার গত যে লাস্ট পরীক্ষাটা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অনেক অনিয়মের কিন্তু আমরা খবর পেয়েছি। তো ঢাকায় পরীক্ষা হলে এরকম অনিয়ম সব জায়গাতেই হতে পারে, এটা এমন নয় যে ঢাকা পরীক্ষা হলে কোনো অনিয়ম ঘটবে না, পরীক্ষায় দুর্নীতি ঘটবে, এমনটা ঠিক নয়, ঘটতে পারে। আর একটা জিনিস আমি বলি রফিক স্যার, কম হয়ে আমি মাঝে একটা কথা বলি, আমি আগেও বলছি, এই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এইটাকে আমি একটা সময় গরিবের বিসিএস পরীক্ষা বলতাম, ঠিক আছে, কারণ বিসিএস পরীক্ষার জন্য মোটামুটি একটা হেলদি প্রিপারেশন দরকার। কিন্তু প্রাইমারিটার উপরে আমাদের গ্রামে এলাকায় যারা থাকে সাধারণত মেয়েরা, ঢাকা শহরে অনেক সময় সেন্টার খুঁজে পাওয়া যায় না, বা যাতায়াতে অসুবিধা, মেয়ে মানুষের যে একটা প্রতিবন্ধকতা থাকে যার কারণে ঢাকায় এসে পরীক্ষাও দিতে পারে না, কিন্তু ওই প্রাইমারির প্রতি সারা বছর তাকিয়ে থাকে যে কবে একটা সার্কুলার আসবে, কবে পরীক্ষা দিব। তারপরে প্রাইমারি এই অধিদপ্তরটা কিছুটা লবিং বা কিছু অনিয়ম চলে, এটা আমরা সবাই জানি। তো এই কারণে আপনি ওইটাকে টার্গেট করে পরীক্ষা দিলেন, আলটিমেটলি যদি চাপটা না হয়, অর্থাৎ আপনি যদি সাকসেস না হন, তাহলে কি দাঁড়ালো, ওই যে 1 বছর 2 বছর যে অপেক্ষা করলেন, আপনার এই অপেক্ষাটা আবার দীর্ঘায়ু হবে, পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আমার কথা হচ্ছে যে প্রত্যেকের যদি একটা ইচ্ছা থাকে যে না আমার, দেখেন প্রাইমারির যে চাকরি পরীক্ষা এটাও কিন্তু 11 থেকে 20 গ্রেডের মধ্যেই পড়ে, যেহেতু সেটা 13 গ্রেড, তাই না, এটাও 11 থেকে 20 গ্রেডের মধ্যেই, কিন্তু আমরা ওইটাকে একটু আলাদা ক্যাটাগরি হিসেবে দেখি। তো এইখানে এই জন্য বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়, এখানে সারা বছরেই পরীক্ষা থাকবে, আপনার একটা হয় না অসুবিধা নাই, দেখবেন যে হুট করে মেসেজ এমন সময় আসে যে একদিনে 4টা পরীক্ষাও হয়, তারও বেশি হয়, 22-23টা পরীক্ষা হয়েছে না কয়েক মাস আগে, ঠিক আছে। এই কারণে আর চাকরির যখন একটা এডমিট কার্ড আসে, তখন আমাদের পড়াশোনার স্পিডটাও একটু বেড়ে যায়, যে আগামী এপ্রিলের 10 তারিখে একটা পরীক্ষা আছে, দেখি একটু পড়ি। তো যখন আপনার 10 তারিখে একটা পরীক্ষা থাকবে, তারপরের সপ্তাহে আরেকটা থাকবে, বা তার 15 দিন পরে আরেকটা পরীক্ষা থাকবে, তখন আপনার এই স্পিড কমানোর সুযোগ নাই, আপনার কিন্তু ওই যে স্পিড গাড়ির মতো বাড়ছে, আপনি ওইভাবেই চলমান থাকবেন। এই জন্য বেশি বেশি আবেদন করার সুযোগ, মানে আবেদন করার কোনো বিকল্প নাই, বেশি বেশি আবেদন করবেন, এবং
আমার আমার না, এরকম সবারই। আর একটু উপকার হয় কি, যে আমি 100 মার্কের পরীক্ষাটা আজকে দিলাম, সাপোজ আজকে দুপুরে একটা চাকরির পরীক্ষা হলো, এই 100 মার্কের পরীক্ষাটা দিয়ে কিন্তু সাধারণত সবাই বাসায় এসে ওই প্রশ্নটা একটু মিলায়। এখন বর্তমানে অনেকগুলা আম, মানে আপনার জব প্রিপারেশন যে কোচিং আছে, সেখানে যে প্রশ্নের সমাধান দেয়, আমাদের বিদ্যাবাড়িতেও এটা দিয়ে থাকে। তো এই প্রশ্নের সমাধানটা যখন বাসায় এসে মিলায়, এই মিলানোর সময় কিন্তু এই 100 প্রশ্ন যেভাবে ঠুটস্থ হয়ে যায়, এটা কিন্তু আর মনে হয় না যে কেউ জীবদ্দশায় একবার ভুলে যাবে। ঠিক আছে, এটা মানে এইটা যেভাবে মাথার মধ্যে গেঁথে থাকে, এইরকম ভাবে যদি আপনি মাসে 4টা পরীক্ষা দেন, তাহলে ওই যে 400 প্রশ্ন আপনার মাথায় ওইভাবে সেট হয়ে গেল। এই এইগুলোর মধ্যে আবার দেখবেন যে ফিউচারে অন্য পরীক্ষা দেবেন, এখান থেকে 2-4টা প্রশ্ন তখন কমন পেয়ে যাবেন। তখন মনে হবে যে না, এই প্রশ্নটা তো আমি অমুক পরীক্ষায় পাইছিলাম। তো এই কারণে বেশি বেশি আবেদন করা, বেশি বেশি পরীক্ষা দেয়া, এগুলোর কোনো বিকল্প নাই সফলতা যদি আপনাকে ধরতে হয়। মানে এখানে একটা কথা মন্ডল ভাইয়ের সঙ্গে অ্যাড করতে চাই, আসলে আপনি প্রাইমারি যদি পরীক্ষা দেন, শুধু প্রাইমারি টার্গেট যদি থাকে, তো বছরে একটা পরীক্ষা পাবেন, তাও প্রতি বছর পাবেন না, হয়তো না, প্রতি বছর পরে পাবেন। কিন্তু ওই একই প্রিপারেশন, একই প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু খুব সহজেই প্রতি সপ্তাহে বলেন বা প্রতি সপ্তাহে না হোক, অন্ততপক্ষে মাসে একটা বা দুইটা করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন 11 থেকে 20 গ্রেডের আবেদন, মানে এই 11 থেকে 20 গ্রেডের যে সমস্ত চাকরিগুলো আছে এগুলোতে আবেদন করলে। তো আপনি এখানে প্রয়োগ করতে পারবেন বেশি, আপনার মেধাকে যাচাই করতে পারবেন বেশি, আপনি কোথায় ভুল করছেন, কোথায় আপনার স্ট্রং জোন কোনটা, আপনার উইক জোন, এটা নিয়ে আরো প্রিপারেশনটাকে মজবুত করতে পারেন। যে আমার এইখানে এরকম অঙ্ক বা এরকম প্রশ্নের ক্ষেত্রে আমার সমস্যা হয়েছিল পরীক্ষার হলে, এটা কিভাবে রিকভার করা যায়, সময় পাই নিজের দুর্বলতা, নিজের দুর্বলতাটা ফাইন্ড আউট করা যায় আর কি, যে আমার এই জায়গাটা দুর্বলতা রয়েছে। বিশেষ করে কিছু বাংলায়ও বা সাধারণ জ্ঞান, এখানে গণিতের মধ্যে মানে কিছু কনফিউজিং কিছু কোশ্চেন থাকে, কিন্তু যেটা আমরা দেখা যাচ্ছে যে আমার এক বড় ভাই বলছিল যে বাংলাতে বলি অতিথি, শুদ্ধ বানানে কিন্তু আসে যে অতিথির শুদ্ধ বানান কোনটি। কয় ভাই, আমি এই অতিথিটা 4টা পরীক্ষায় আমি পাইছি, কিন্তু আমার সবগুলা পরীক্ষাতেই ভুল হয়েছে। আমি বাসায় এসে মিলাই, আমি জানি যে অতিথি বানান দুইটা সরেও তয়রসি থয়রসি দুইটা রস্বীকার, সেটা জানে, বাসায় এসে মিলায় এবং পরবর্তী পরীক্ষায় ভুল হওয়ার কথা না, কিন্তু তারপরেও এই যে কয়েক 4বার পরীক্ষায় আমি এই প্রশ্ন, ঠিক আছে। তো তারপরে সে শেষের দিকে কিন্তু ওই বড় ভাইয়ের 3টা চাকরি হয়েছে, ঠিক আছে। এবং তিনি আমার বড় ভাই, আমার যে চাকরি হয়েছে তার সামান্য কিছুদিন আগে তারও চাকরি হয়, এবং 3টা চাকরি হয়। ওই জন্য চাকরি অনেক সময় হতাশা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে, যে আসলে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আর 2 মাস আছে বা আর 6 মাস আছে, এখন আর সার্কুলার নাই, পরীক্ষা নাই, আমার মনে হয় হবে না। তখন সে আশা ভরসা সবকিছু ছেড়ে দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ সময় গিয়ে চাকরি একসাথে 3-4টাও হয়। ঠিক আছে, এইটা কেন হয়? এই যে শেষ সময়ে গিয়ে 3-4টা চাকরি তার কেন হয়, এটার পিছনে একটাই কারণ, যে সে ওই যে আগে থেকে রান তুলে রাখছিল, সে যে পড়াশোনা করে নিজের অস্ত্রটাকে ধারালো করে রাখছিল, শেষে পরীক্ষা যেটা দিচ্ছে ওইটাতেই ভালো মার্ক ক্যারি করতে পারতেছে, এবং প্রত্যেকটাতে সে সফল হয়েছে। এই কারণে বেশি বেশি পড়া বা পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন সঞ্জিত ভাই, যদি বলা হয়ে থাকে যে আসলে চাকরি প্রার্থীদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, আসলে কি শুধু পড়াশোনায় করতে হবে, নাকি ধৈর্যটাও, মানে ধৈর্য ধারণটাও তাকে করতে হবে? দেখেন, এটা হচ্ছে কি, নিজের শরীরটাকে আপনি যদি ঠিক রাখতে চান, আমরা যেমন আমাদের শরীরের যত্ন করার জন্য আমাদের পর্যাপ্ত ঘুম দরকার, তারপরে পর্যাপ্ত পানি পান দরকার, তারপরে একটু ব্যায়াম করা বা হাঁটা চলা, এবার একটু আড্ডা খেলাধুলা সবকিছু যেমন দরকার আছে। তো এই যে শুধু পড়াশোনাটা আবার একঘেয়েমি করলে, আমি এটার পক্ষপাতী না। আহ আপনার প্রস্তুতিটা নিতে হলে পড়াশোনা করবেন, এটা থাকবে সবার শীর্ষে, এটাকে বেশি টপ প্রায়োরিটি দিতে হবে, যে আমাকে পড়াশোনা করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। বা আমি সুন্দর একটা নির্দেশনার মধ্যে থাকি, একটা গাইডলাইনের মধ্যে থাকি। অনেক সময় হয় কি, যে আমাদের এই যে বয়সটা, বা আমার তো চাকরির বয়স শেষ, কিন্তু যাদের বয়স এই মুহূর্তে 27-28 হয়েছে, অনার্স মাস্টার্স শেষ, ভাবতেছে সময় আছে তো, এখনো আরো 5 বছর আছে, দূর 1 বছর পড়লে তারপরে আমার চাকরি হয়ে যাবে। এরকম অনেকে ভাবে যে 1 বছর পড়বো, টেবিল থেকে উঠবো না, 1 বছর অনেক পড়াশোনা করবো, চাকরি হয়ে যাবে। এটা আমার ম্যাথ মেম্বার একজনে বলেছিল, সে এখন বাড়িতে মনে করেন সংসারিক কাজকর্ম করে, তার কোনো চাকরি হয় না। এই যে চিন্তাটা যদি কেউ করে থাকেন, সেটা ভুল করবেন। যে কি হয়েছে, 1 বছর পড়লে ধুমাইয়া আমি চাকরি পাবো, আমার এই ক্ষেত্রে খুব রেয়ার সফলতা আসে। তবে
খেলাধুলা বলেন, ঘোরাঘুরি, আড্ডাবাজি যা কিছু করি না কেন পড়াশোনাটাকে টপ প্রায়োরিটি দিতে হবে, যদি আমার ইচ্ছা থাকে যে না আমি একটা চাকরি করব। ঠিক আছে। থ্যাংক ইউ সঞ্জয় মন্ডল ভাই, অনেক অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম। আমাদের অনেক শিক্ষার্থীরা আপনার কথা শুনছিল এবং অনেকে অনেক কমেন্টও করেছিলেন। আহমেদ রিজভী ভাই কমেন্ট করেছিলেন যে বেসিক্যালি কত ঘন্টা পড়াশোনা করা দরকার সঞ্জিত স্যারের মতে? আমার মতে চাকরি পেতে হলে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা উচিত। একদম মানে এটা স্ট্রেট ফরওয়ার্ড বললাম। ঠিক আছে, 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা। এবং যারা বিসিএস বা ব্যাংকের প্রতি যাদের লক্ষ্য থাকে তারা সাধারণত আরো বেশি সময় এটাকে 10 ঘন্টা বা 12 ঘন্টা কনভার্ট করে। কিন্তু মোটামুটি কারণ সেখানে বেশি সময়ের একটা কারণ থাকে, বিসিএস এর সিলেবাসটা অনেক বড়, সেখানে মেন্টাল এবিলিটি থাকে, সেখানে আপনার বিজ্ঞান থাকে, সেখানে অনেক নৈতিকতা, কিছু সুশাসন থাকে, হ্যাঁ, ইংলিশ অনেক লিটারেচার থাকে। না, চাকরি বাজারে সব থেকে বড় সিলেবাসটা হচ্ছে বিসিএস এর পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে সেখানে তো অবশ্যই সময় বেশি দিতে হবে। আর এখানে আপনি তার থেকে 3-4 ঘন্টা সময় অলরেডি কম দিয়ে পারবেন, ওই বিষয়গুলো তো আপনার এখানে পড়া লাগতেছে না। ইংলিশ লিটারেচারে অনেক 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় প্রশ্ন আসে, অনেক অনেক পরীক্ষায় সেটা সর্বোচ্চ 1 বা 2টা আসে। এবং এই 1-2টা তাও একটা নির্দিষ্ট 1-2টা পিরিয়ড পড়লে হয়ে যায়, রোমান্টিক পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ড, আমি তো এরকম পড়ছি। ঠিক আছে, এগুলা পড়লেই দেখা যাচ্ছে যে কম বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো থ্যাংক ইউ। আবার আরেকটা কথা সঞ্জিত ভাই, এই যে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আমাদের বিভিন্ন পেইড ব্যাচগুলোতে ভর্তিকৃত রয়েছে। আবার অনেকে জাস্ট আমাদের লাইভ যে ভিডিওগুলো, এরাও শুধুমাত্র লাইভ ভিডিওগুলো দেখে, এমন অনেক শিক্ষার্থী রয়েছে। তো আসলে এই যে বিদ্যাবাড়ির শিক্ষার্থী যারা রয়েছে, তো তাদের উদ্দেশ্যে আপনার যদি 2-4টা কথা যদি বলার থাকে যদি একটু বলতেন। আসলে দেখেন এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আমি বলি, আমি এতটুকু বলতে পারি যে কোন রকম হতাশাগ্রস্ত অবস্থায় নিজে না থেকে লেগে থাকুন, এবং বিদ্যাবাড়ির যথেষ্ট সফলতা রয়েছে, যথেষ্ট সফলতার গল্প রয়েছে। সুতরাং আপনারা যদি এখানে লেগে থাকেন, স্যারদের নির্দেশনায় থাকেন, পাশাপাশি প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হয়ে থাকে আমাদের জুম লাইভ ক্লাসগুলো যদি সবগুলো করেন, এবং যদি কোনো কারণে লাইভ ক্লাস করতে আপনি সময় না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচের রেকর্ড ক্লাসটা দেয়া থাকে। রেকর্ড ক্লাসটা আপনি চাইলে পরবর্তীতে দেখতে পারেন, এবং কঠিন অংশটুকু আপনি বারবার রিপিট করেও দেখতে পারেন। এই যে সুযোগটা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে, এটা একটা মানে বাড়তি অ্যাডভান্টেজ। কারণ একটা অফলাইন ক্লাসে সাধারণত আমি যদি 10 মিনিট পরে গিয়ে উপস্থিত হই, ওই 10 মিনিটের শিক্ষা আমার একার জন্য স্যার নতুন করে আবার আলোচনা করবে না। কিন্তু এই জুম লাইভ ক্লাসে বা অনলাইন ক্লাসের এই যে একটা বাড়তি সুবিধা থাকে, যেটা আমাদের বিদ্যাবাড়িতে আছে। এবং হয় কি যে আমার এখন নেটওয়ার্কের আমি বাহিরে আছি, বা আমি এখন বাজারে আছি, বা আমি এই সেই কাজে আছি, আমি ক্লাসটা এখন করতে পারতেছি না, তো এই গুরুত্বপূর্ণ অংশটুকু আমি পরবর্তীতে দেখতে পারি। পাশাপাশি এই স্যারদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ আছে, ক্লাস যখন চলাকালীন অবস্থায় সরাসরি কথা বলারও একটা সুযোগ থাকে, যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে আরেকটু কাইন্ডলি বুঝিয়ে দেন। এটা বিদ্যাবাড়ির সমস্ত শিক্ষকরা করে থাকেন। বিশেষ করে আমি বাংলার জন্য এই যে ফুজাইল স্যারের কথা বলি, গণিতে আপনি আছেন, সোহাগ স্যার আছে, তারপরে ইংরেজিতে আমাদের বস আছে জাহিদ স্যার, জাহিদুল ইসলাম সজল স্যার, তারপরে সাধারণ জ্ঞান কথা বলি যদি অব্র স্যার আছে, সাজ্জাদ স্যার আছে, হ্যাঁ, শাওন স্যার। ওনারা খুব টেকনিক্যালি পড়ায়, এবং যারা একবার বিদ্যাবাড়ির ক্লাসগুলো করে এইটার যে স্বাদটা একবার যারা মানে পেয়ে গেছে, আমার মনে হয় না যে তারা এই স্বাদ কোনোদিন ভুলতে পারবে, যে না এখানে ক্লাস করে আমার ভালো লাগতেছে না বা বোরিং লাগতেছে, এরকম কোনো সুযোগ নাই। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা অন্তত আমার মতো যদি কেউ চিন্তা করেন যে না আমি এখন বেকার আছি, এই হতাশাটাকে আমার আর বড় করতে চাই না, এখন ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আমার একটা জব অন্তত চাই চাই, এরকম চিন্তা ভাবনা যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে আমাদের যে বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডের যে ব্যাচটা রয়েছে, যেহেতু আমি আজকে 11 থেকে 20 গ্রেডের কথা বলছি, আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন। আসলে প্রচেষ্টা, শিক্ষকরা কখনো চাকরি দেয় না, শিক্ষকরা আপনাকে কোন পথে হাঁটবেন, কিভাবে হাঁটবেন সেই পথটা দেখিয়ে দিবে। এবং কাজ আপনাকেই করতে হবে। ঠিক আছে, যদি আপনি তাদের নির্দেশনায় থাকেন, আমি আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে।
থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ আমাদের সঞ্জিত মন্ডল তুফান ভাইকে। আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম। অনেক সময়ই আমরা একসঙ্গে ছিলাম। অনেক, অনেক কথা হলো। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিলেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জিত মন্ডল ভাই। এবং এই যে আপনার কথাবার্তাগুলো আমাদের যে সমস্ত শিক্ষার্থী এই মুহূর্তে এতক্ষণ সময় ব্যয় করে কথাগুলো শুনলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা এখন কি ইতি টানতে পারি তো? সঞ্জিত মন্ডল ভাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আর যদি কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্ন থাকে কমেন্টে, শেষবারের মতো আপনি একটু দেখতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব হ্যাঁ, তাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার। সেটা আমি নিচ্ছি। রাজকুমারী নূপুর বৈষ্ণব কমেন্ট করেছেন যে, একেক সাবজেক্টের জন্য কত ঘন্টা ব্যয় করা দরকার? একটু বলবেন। আচ্ছা, এক সাবজেক্টের ১১ থেকে ২০তম গ্রেডের কথা যদি বলি, সেখানে বেসিক্যালি ৭০ মার্কের প্রশ্ন হয়ে থাকে। ৭০ এর মধ্যে আপনার বাংলা আসে ২০, ইংরেজি আসে ২০, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ১৫। এই হচ্ছে ৭০ মার্কের সিলেবাস। এমনটা আসে। দেখা যাচ্ছে ২-১ মার্ক সংযোজন বিয়োজন হতে পারে, যে বাংলা ২০ এর ক্ষেত্রে ১৮টা আসতে পারে, হ্যাঁ, ওইখানে ২টা সাধারণ জ্ঞান বেশি আসতে পারে। তবে এরকমটাই আসে এই যে পরীক্ষাগুলা হয়। তো বাংলাতে যেহেতু বেশি মার্কটা থাকে এবং ইংরেজিতে বেশি মার্ক থাকে, বাংলা ২০, ইংরেজি ২০, এবং এর মধ্যে ইংরেজি সাবজেক্টটা আবার একটু বেশি কঠিন। সুতরাং ইংরেজি সাবজেক্টে আপনি অবশ্যই একটু অন্যান্য সাবজেক্টের থেকে বেশি সময় দিবেন। তারপরে আবার অঙ্কটার ক্ষেত্রে আপনার অঙ্কে মানে এখানেও আপনাকে বেশি সময় অবশ্যই দিতে হবে। কারণ সাধারণ জ্ঞান বা বাংলা এটা তো আমরা ইজিলি চোখ বুলালেই দেখতে পারি। আমাদের এক্সট্রা ভাবে মানসিক কোনো চাপ নিতে হয় না, যেটা আমি কিভাবে মনে রাখতে পারি বা কিভাবে এই অঙ্কটা মিলতেছে না কিভাবে করতে পারি। এই জন্য মানে মস্তিষ্কে আলাদা প্রেশার ক্রিয়েট করার দরকার পড়ে না, কারণ আমরা এটা সোজা সাপটা দেখলেই বুঝি বা ছন্দ আকারে অনেক সময় নিচে নোট করে রাখতে পারি, এটা মুখস্থ করতে পারি। সো গণিত এবং ইংরেজি এই দুইটা জায়গায় বেশি সময় অবশ্যই দিতে হবে। পাশাপাশি বাংলা এবং সাধারণ জ্ঞান এই সাবজেক্ট গুলোকেও অবশ্যই সম্মান করতে হবে, অবশ্যই পড়তে হবে। কারণ বাংলাতেও কিন্তু একটা হিউজ নম্বর থাকে, এবং এমন কোনো পরীক্ষা থাকে না যেখানে বাংলা অংশ থেকে অন্তত ১৫টা ২০টা করে প্রশ্ন আসে না। ঠিক আছে। তো চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। কোন সাবজেক্ট কম গুরুত্বপূর্ণ নয়। হুম। সর্বশেষ ওই যে ওই কথাটা আমি আরেকবার বলি, যে সব সাবজেক্টকে হ্যাঁ গুরুত্ব দিতে হবে। তবে গাদা গাদা পড়াশোনা মানে বই কিনে পড়াশোনা না করার থেকে আপনি ৪ সাবজেক্টের জন্য বাজারে সব থেকে সর্বোত্তম যে বইগুলা, বেশি প্রচলিত যে বইগুলা, যে এই বইটা থেকে বাংলা অংশে বেশি কমন আসে, এই বইটা থেকে ইংরেজি অংশে কমন বেশি আসে, আপনি সেই রকমের ৪টা বই নিবেন, এই ৪টা পড়বেন। পাশাপাশি জব সলিউশনটা তো রাখতেই হবে, সালাদের মতো, খাবারের সালাদ খাইতে গেলে আমাদের যখন রুচি আসে না তখন আমরা যেমন সালাদটা নেই, আমার কাছে জব সলিউশনটা এরকম সালাদের মতো কাজ হয়েছে। কারণ আমার যখন কোনো সাবজেক্ট পড়তে মন চায় না তখন জব সলিউশনটা পড়তাম, কারণ এটার ভিতরে ওই যে মিক্স আছে সবকিছু, একটা বাংলা পাই, একটা ইংরেজি পাই, একটা সাধারণ জ্ঞান পাই, এটা পড়তে ভালো লাগতো। আর একটা বিষয় হচ্ছে যে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এই ৩টা বই মানে এই ৪টা বইয়ের সাথে জব সলিউশন পাশাপাশি একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো যদি মোটামুটি আপনার টেবিলে থাকে এবং এইগুলোর সাথে প্রতিদিন টাচে থাকেন, তারপরে আবার হয় কি যে আমি বই কিনলাম কিন্তু গণিত আসলে আমি বুঝে উঠতে পারতেছি না, কিছু কিছু টপিক আছে আমি একেবারেই কাঁচা বা আমি বুঝি না যে এই অঙ্কগুলা কিভাবে করতে হবে, বা পরীক্ষার হলে আমার এই একটা অঙ্কের পিছনে অনেক সময় চলে যায়। দেখা যাচ্ছে একটা অঙ্কের পিছনে যে সময় ব্যয় করছি আমার ৫-৭টা প্রশ্ন আমি পিছিয়ে গেলাম। এই কারণেই কিন্তু আমরা তখন একটা কোচিং বলেন বা একটা কোর্সের সাথে বা একজন স্যারের সাথে নির্দেশনায় থাকি, তাদের নির্দেশনা অনুযায়ী যে আমি নিজে বুঝতেছি না, তখন তো আমি অবশ্যই আরেকজনের সাহায্য নিব, যে ভাই আমি এই বিষয়টা আমি হিমশিম খাচ্ছি, আমি তো বুঝতে পারতেছি না এটা কিভাবে করবো। তখন কিন্তু আমরা পরামর্শ নিয়ে থাকি। ঠিক একই ভাবে যে আমাদের ইংরেজির ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি কোনো জটিলতা থেকে থাকে, এই জটিলতা দূর করার জন্য একটা কোর্সে আপনি যদি যুক্ত থাকেন এবং সেই কোর্সে আপনি পাচ্ছেন ৪টা বিষয়ের জন্য ৪জন গুরুত্বপূর্ণ ছাড়, মানে ৪জন দক্ষ বা অভিজ্ঞ স্যারের যে নির্দেশনা আপনি আলাদাভাবে পাচ্ছেন, তাদের নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলেন, আশা করি আপনার সেই জটিলতাটা কেটে যাবে। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের সঞ্জিত মন্ডল তুফান ভাই। অনেক, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি শেয়ার করলেন আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং আপনার চাকরি পাওয়ার এই সফলতার পিছনের কিছু গল্প আমরা শুনলাম। তো আমাদের আজকের এই পর্ব আমরা এখানে সমাপ্ত করি। আবার ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একদিন হয়তো অন্য কারো সফলতার গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব।
ধন্যবাদ সঞ্জিত মুন্নব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই পর্যন্ত যারা আমাদের লাইভটিতে যুক্ত ছিলেন সবাইকে আমি আরো একবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও চাই যে আপনারা যারা এখন মানে আমার যে বেকার লাইফটা ছিল আমি তো মানে ফিল করতে পারতেছি আপনারাও সবাই সফলতা অর্জন করেন খুব দ্রুত সময়ে আপনাদের যে এই যে বেকারত্ব নামক যে অভিশাপ এটা থেকে মুক্ত হন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফিজ।